নমস্কার, কেমন আছেন সবাই? আজ শুক্রবার, সময় দুপুর ৩টে। তাই অল্প স্বল্প গল্প তো হতেই পারে এখন। আজ আপনাদের শোনাবো বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের একটি গল্প। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক বলেই তাকে গণ্য করা হয়। লেখকের গল্প সমগ্র থেকে নেওয়া হয়েছে আজকের গল্প সাদা গাড়ি। গল্পটিতে নিছক কাহিনী ছাড়াও মানুষের গভীর মনস্তাত্ত্বিক একটি দিকও দেখিয়েছেন লেখক। তাহলে শুরু করি আজকের গল্প সাদা গাড়ি, লেখক হুমায়ুন আহমেদ। আমি যাদের পছন্দ করি না তাদের সঙ্গেই আমার ঘুরে ফিরে দেখা হয়। হয়তো খুব জমিয়ে গল্প করছি, কাজের ছেলেটি এসে বলল, কে জানি আইছে আপনারে ভুলায়। বাইরে উকি দিলে এমন একজনকে দেখা যাবে যার সঙ্গে এক সময় খাতির ছিল, এখন নেই। তবু হাসির একটা ভাব করে উল্লাসের সঙ্গে বলতে হবে, আরে আরে কি খবর, তারপর কেমন চলছে। এক সময় হয়তো এই লোকটির সঙ্গে তুই তুকারি করতাম, এখন দূরত্ব রাখার জন্য ভাব বাচ্চে কথা বলতে হয়। বাংলা ভাষার ভাব বাচ্য খুব উন্নত নয়, দীর্ঘ সময় কথা চালানো যায় না। আজকের ব্যাপারটাই ধরা যাক। আড্ডা জমে উঠেছে, বাংলা বানান নিয়ে খুব তর্ক বেঁধে গেছে। এমন সময় কাজের ছেলেটি এসে বলল, আমাকে কে নাকি ডাকছে। বেরিয়ে দেখি সাব্বির। আমি হাসি মুখেই বললাম, বাইরে কেন, ভেতরে এসে বসুন। সে অপ্রস্তুত ভঙ্গিতে হাসলো। আসুন ভেতরে। না না, ঠিক আছে, আমার কয়েকজন বন্ধু বান্ধব এসেছে, গল্প গুজব হচ্ছে। আসুন পরিচয় করিয়ে দিই, অন্য আরেকদিন আসবো। আজ অসুবিধা কিসের, আসুন ভেতরে। সাব্বির চোখ মুখ লাল করে ভেতরে ঢুকলো। পুরুষ মানুষদের লজ্জায় এমন লাল হতে কখনো দেখিনি। নাকের পাতায় বিন্দু বিন্দু ঘাম। ভেতরে তখন তুমুল উত্তেজনা। আজিজ ফজলুকে জিজ্ঞেস করছে, দুলি বানান করো দেখি, হ্রস্বৌকার বা দীর্ঘৌকার। রাগের চোটে ফজলু তোতলাচ্ছে। ক্রমাগত তার মুখ দিয়ে থুতু পড়ছে। বিশ্রী অবস্থা। সাব্বির নার্ভাস ভঙ্গিতে রুমাল দিয়ে তার মুখ মুছল এবং মৃদুস্বরে বলল, আজ যাই, অন্য আরেকদিন আসবো। বসুন না, তাস হবে। তাস খেলতে পারেন তো? জি না, আজ আমি যাই, আজ আমার একটা কাজ আছে। আমি সাব্বিরকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে গেলাম। সেখানে সাদা রঙের প্রকাণ্ড একটা গাড়ি দাঁড়িয়ে আছে। মুস্কো জোয়ান এক ড্রাইভার সাব্বিরকে দেখে স্প্রিং এর মতো লাফিয়ে বের হলো এবং দ্রুত দরজা খুলে মূর্তির মতো হয়ে গেল। আমাদের বয়সী একটা ছেলের জন্য এতটা আয়োজন আছে ভাবাই যায় না। আমি তীব্র একটা ঈর্ষা নিয়ে মোড়ের দোকান থেকে সিগারেট কিনলাম। ছুটির সকালে ঈর্ষার মতো জিনিস দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু এটা অনেকক্ষণ ধরে বুকের মধ্যে খচখচ করতে লাগলো। সাব্বিরের সঙ্গে পরিচয়ের সূত্রটা এরকম। পুরানো পল্টনের এক ওষুধের দোকানে ঢুকেছিলাম প্যারাসিটামল কিনতে। পয়সা দিয়ে বেরুবার সময় দেখলাম ঘটাঘট শব্দে সব দোকানে ঝাঁপ পড়ে যাচ্ছে। চারদিকে দারুণ ব্যস্ততা। কি হয়েছে কেউ বলতে পারছে না, সবাই ছুটছে। ট্রাকওয়ালাদের সঙ্গে বাসওয়ালাদের কি নাকি ঝামেলা। একদল লোক নাকি রামদা নিয়ে বের হয়েছে। ব্যাপারটা গুজব হবারই কথা, এই যুগে রামদা নিয়ে কেউ বের হয় না। তবে সাবধানের মার নেই। দ্রুত পাশের গলিতে ঢুকে দেখি গলির মাথায় একটা পাঞ্জাবি গায়ে দারুণ ফর্সা ছেলে লম্বালম্বি হয়ে পড়ে আছে। তার চশমা ছিটকে পড়েছে অনেকটা দূরে। আমি গিয়ে তাকে টেনে তুললাম। সে বিড়বিড় করে বলল, চশমা ছাড়া আমি কিছু দেখতে পাই না।
আমার মায়োপিয়া চোখের পাওয়ার 6 ডায়োপ্টার। চশমার একটা কাঁচ খুলে পড়ে গিয়েছিল। এক কাচের চশমা পরে সে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। তাকে বাড়ি না পৌঁছানো পর্যন্ত সে আমার বাঁ হাত শক্ত করে ধরে রাখলো। সম্ভবত ভয় পাচ্ছিল আমি তাকে ফেলে রেখে চলে যাব। কোনো পুরুষ মানুষের এমন মেয়েদের মতো চেহারা হয় আমার জানা ছিল না। পাতলা ঠোঁট, আঁচবিহীন চোখের দিকে তাকালে মনে হয় কাজল পড়া না, কিশোরীদের মতো ছোট্ট চিবুক। আমি বললাম, আপনি কি করেন? ইংরেজিতে MA পরীক্ষা দেব। তাই নাকি? ভালো। গত বছর পরীক্ষা দেবার কথা ছিল, দেইনি। আমার হার্টের অসুখ, হার্টবিটের রিদিমে গন্ডগোল আছে। চিকিৎসা করছেন তো? এর কোনো চিকিৎসা নেই। এই বলেই সে ফ্যাকাশে ভাবে হাসতে লাগলো। আমি সিগারেট বের করলাম। নেন, সিগারেট নেন। আমি সিগারেট খাই না। নিকোটিন হার্টের মাসেলে ক্ষতি করে, ফাইবারগুলি শক্ত করে দেয়। এত সব জানলেন কিভাবে? আমার মা ডাক্তার। নিউ ইস্কাটনের যে বাড়ির সামনে রিক্সা থামলো সেটাকে বাড়ি বলা ঠিক না, সেটা একটা হুলুস্থুল ব্যাপার। আমরা রিক্সা থেকে নামতেই চারদিকে ছোটাছুটি পড়ে গেল। সাব্বিরের মতো দেখতে একজন মহিলা তীক্ষ্ণ কণ্ঠে বলতে লাগলেন, কেন তুমি কাউকে কিছু না বলে বেরুলে? আর বেরুলেই যখন, তখন গাড়ি নিলে না? সাব্বির অপ্রস্তুত ভঙ্গিতে হাসতে লাগলো। ভদ্রমহিলা অভিমানী স্বরে বললেন, কেন তুমি আমাদের কষ্ট দাও? আজ যাব না মা। তোমার দুর্বল হার্ট, যে কোনো সময়ে কিছু একটা যদি হয়ে যেত তখন? মা, আর যাব না। এই ছেলেটাই সাব্বির। রাত 8টার আগে আমি এদের বাড়ি থেকে বেরোতে পারলাম না। সাব্বিরের বাবা এবং মা এমন একটা ভাব করতে লাগলেন যেন আমি সাব্বিরকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিয়ে এসেছি। এরকম বড় একটা কাজে যোগ্য পুরস্কার দিতে না পেরে তারা দুজনেই অস্থির। আমাকে বাড়ি পৌঁছে দিতে এবং বাড়ি চিনে আসবার জন্য একজন লোক চলল আমার সঙ্গে। ছোট গলিতে বড় গাড়ি ঢুকবে না, এই জন্যে টেলিফোন করে একটা ছোট গাড়ি আনানো হলো। সাব্বির মা বাবার নিষেধ অগ্রাহ্য করে আমাকে এগিয়ে দিতে এলো গেট পর্যন্ত। নিচু স্বরে বলল, বাবা মা আমার জন্য খুব ব্যস্ত, একটা মাত্র ছেলে তো। আপনি একাই নাকি? জি, 5 ভাই বোন ছিলাম আমরা, এখন আমি একা আছি। বাকিরা কোথায়? সবাই মারা গেছে। আমাদের ফ্যামিলিতে কেউ বেশি দিন বাঁচে না। আমার এক চাচা ছিলেন, তাঁরও 4 ছেলে মেয়ে ছিল, সবাই 30 হবার আগেই মারা গেছে। বলেন কি? জি, আমিও বাঁচব না। আরে এসব কি বলছেন? জি, সত্যি কথাই বলছি। দেখেন না, হার্টে অসুখ হয়ে গেল। আমার বন্ধু বান্ধবরা সব আমার মতো, পাশ করবার পর সবাই কিছু একটাতে ঢুকে পড়েছি। ব্যাংক, ট্রাভেল এজেন্সি, নাইট কলেজের পার্ট টাইম টিচার। একমাত্র আজিজ কোথাও কিছু না পেয়ে লতে ভর্তি হয়েছে। ছুটি ছাটার দিনে তাস টাস খেলি, মাঝে মধ্যে পরিমলদের মামার বাড়িতে VCR দেখি, আর প্রায় সব দিনই আড্ডাটা শেষ হয় একটা ঝগড়ার মধ্যে। কোনো কোনো সময় হাতাহাতির পর্যায়ে চলে যায়, তাতে অসুবিধা হয় না কিছু। আবার যখন দেখা হলো, পুরনো কথা আর মনে থাকে না। বিয়ে করার আগে পর্যন্ত এই সময়টা বেশ ভালো। চায়ের দোকানে বসে বিশ্বাস চায়ে চুমুক দেওয়া মাত্র মনে হয় জীবনটা বড় সুখের। ফজলুদের ভাড়াটেদের ছোট মেয়ের হৃদয়হীনতা আমাদের ফজলুস চেয়েও বেশি আহত করে। এরকম সুখের সময় উপদ্রবের মতো মাঝে মাঝে উপস্থিত হয় সাব্বির। তাদের গাড়ির মুস্কো ড্রাইভার চায়ের দোকান থেকে আমাকে ডেকে নিয়ে যায়। সাব্বির লজ্জায় লাল হয়ে বলে, চা খাচ্ছিলেন সবাই মিলে?
আড্ডা দিচ্ছি, আসুন না। জি না, আমি চা খাই না। চা না খেলে না খাবেন, বসে গল্প করুন। আরেকদিন আসবো, আজ একটু তাড়া আছে। কাজ থাকলে চলে গেলেই হয়, তা না অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। বিরক্তিতে আমার গা জ্বলে যায়, তবু ভদ্রতা করে দাঁড়িয়ে থাকতে হয়। কি নিয়ে এত গল্প করেন? গল্প করার টপিকের অভাব আছে নাকি? রাজনীতি, মেয়ে মানুষ, সিনেমা, প্রেম। এসে শুনুন না, শুনতে না চাইলে বলুন। কি বলবো? প্রেমের অভিজ্ঞতার কথা বলবেন। সাব্বির টমেটোর মতো লাল হয়ে বলল, মেয়েদের বিষয়ে আমার অভিজ্ঞতা নেই। আমি কোনো মেয়ের সঙ্গে সামনাসামনি বসে কথা বলিনি। বলেন কি? জি সত্যি, আমি একাই থাকি। মেয়েদের সঙ্গে মেশা আমার মা পছন্দ করেন না। আমার হার্টের অসুখ। তাতে কি? মানে সামান্যতম এক্সাইটমেন্টে রিদমে গন্ডগোল হয়, মেজর প্রবলেম হতে পারে। আমি ঝামেলা মুক্ত হবার জন্য বলি, আজ তাহলে যান, রোদ লাগছে। সাব্বির তবু যায় না, দাঁড়িয়ে থাকে। তার একটু দূরে অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে থাকে মুস্কো ড্রাইভার। কুৎসিত ব্যাপার, মেয়েলি চেহারার এই যুবকের সুখ দুঃখের সাথে আমার সুখ দুঃখের কোনো মিল নেই। এর সঙ্গে নরম স্বরে মিষ্টি কথা বলতে আমার ভালো লাগে না। আমি সাব্বিরকে এড়িয়ে চলবার জন্য নানা রকম কৌশল করি। ঘরে বসে থেকে কাজের ছেলেটিকে দিয়ে বলে পাঠাই বাসায় নাই, কখন ফিরবে তারও ঠিক নাই। কোনো দিন নিজেই গিয়ে বলি আমি এক্ষুনি বেরুবো, হাসপাতালে এক বন্ধুকে দেখতে যাবার কথা আছে, আজ তো আর কথা বলতে পারছি না। আসুন, হাসপাতালে পৌঁছে দিই। কোন হাসপাতাল? না না, তার দরকার নেই, আমার কোনো অসুবিধে হবে না, আসুন না। মহা বিরক্তিকর ব্যাপার, রাস্তায় কোনো সাদা রঙের গাড়ি দেখলেই মনে হয় এই বুঝি গাড়ি থামিয়ে ফর্সা পাঞ্জাবি পরা সাব্বির বেরিয়ে আসবে। মোটা কাঁচের আড়ালে যার চোখ ঢাকা বলে মনের ভাব বোঝাতে যাবে না। কথা বলবে এমন ভালো মানুষের মতো যে রাগ করা যাবে না, আবার সহ্য করাও যাবে না। রাস্তায় বেরুলেই একটা অস্পষ্ট অস্বস্তি লেগে থাকে, এই বুঝি দেখা হলো। অস্বস্তিটা সবচেয়ে বেশি হয় নীলু সঙ্গে থাকলে। নীলু তার কারণ বুঝতে পারে না। সে বিরক্ত হয়ে বলে, এরকম করো কেন? দেখা হলে কি হবে? আমার তো ভদ্রলোককে দেখতেই ইচ্ছা করছে। একদিন অবশ্যই দেখা হলো। গ্রিন রোড দিয়ে হেঁটে হেঁটে আসছি, হঠাৎ রাস্তার পাশে সাদা গাড়িটি দাঁড়িয়ে গেল। গাড়ির ভেতর থেকে সাব্বির অবাক হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। আমি না দেখার ভান করলাম এবং দ্রুত একটা রিক্সা সিট ঠিক করে নীলুকে নিয়ে উঠে পড়লাম। সারাক্ষণই ভয় করতে লাগলো, এক্ষুনি হয়তো সে গাড়ি নিয়ে সামনে এসে থামবে, লাজুক গলায় বলবে, কোথায় যাবেন বলুন, নামিয়ে দিই। সেরকম কিছু ঘটলো না। নীলু বিরক্ত হয়ে বলল, হুট করে রিক্সা নিলে কেন? আমি কতবার বলেছি পাশাপাশি রিক্সায় চড়তে আমার ভালো লাগে না। ভালো লাগে না কেন? হুট তুলতে হয়, হুট তুললেই আমার কেন জানি দম বন্ধ হয়ে আসে। হুড না তুললেই হয়? পাগল, হুট না তুলে অবিবাহিত একটা ছেলের সঙ্গে আমি রিক্সায় চড়বো? বিকালটা আমার চমৎকার কাটলো, দুজনে খুব ঘুরলাম। সন্ধেবেলা ঢুকে পড়লাম একটা চাইনিজ রেস্টুরেন্টে। নীলু সারাক্ষণই বলল, ইস, বাসার সবাই দুশ্চিন্তা করছে। তবু উঠবার কোনো তাড়া দেখালো না। নীলুকে শ্যামলিতে রেখে বাসায় ফিরে দেখি সাব্বির আমার জন্য অপেক্ষা করছে। আমি অবাক হয়ে বললাম, কি ব্যাপার? কোনো ব্যাপার না, এমনি এলাম। দিনে এলে তো আপনাকে পাওয়া যায় না। কোনো বিশেষ কাজে এসেছেন না শুধু গল্প করবার জন্য? না, কোনো কাজে না, এমনি।
সাব্বির রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে লাগলো। আমি বললাম, চা খান? চা দিতে বলি? জি না, চাটা না, আমি এখন যাব। মা চিন্তা করছেন, এত রাত পর্যন্ত বাইরে কখনো থাকি না। আজই বা থাকলেন কেন? আপনাদের দুজনকে আজ দেখলাম, বড় ভালো লাগলো, সেইটে বলবার জন্য। সাব্বির লজ্জায় বেগুনি হয়ে গেল। আমাকে আর নীলুকে দেখেছেন বুঝি? জি, বড় ভালো লাগলো। আমি একবার ভাবলাম এগিয়ে গিয়ে বলি, কোথায় যাবেন বলুন, পৌঁছে দিই। আপনারা কি মনে করেন, এই ভেবে গেলাম না। আমি নিঃশব্দে একটা সিগারেট ধরালাম। সাব্বির মৃদু স্বরে বলল, আমি অবশ্যই আপনাদের পেছন পেছন গিয়েছি। তাই নাকি? জি, ড্রাইভারকে বললাম দূর থেকে ওই রিক্সাটাকে ফলো করো। তারপর ফলো করলেন? জি, শাহবাগ পর্যন্ত। তারপর ড্রাইভার আর রিক্সাটা লোকেট করতে পারল না। আপনি কি রাগ করছেন? না, আমি একবার ভেবেছিলাম আপনাকে বলবো না, কিন্তু আপনাদের দুজনকে এত সুন্দর লাগছিল, কি সুখী সুখী লাগছিল, আমার মনে হলো এটা বলা উচিত। আপনি রাগ করেননি তো? আমি ঠান্ডা স্বরে বললাম, না, রাগ করিনি। রাত অনেক হয়ে গেছে, এখন বাসায় যান, নয়তো আপনার মা আবার রাগ করবেন। জি, তা ঠিক। সাব্বির চলে গেলে কিন্তু আমার বিরক্তির সীমা রইল না। লোকটি কি নির্বোধ না অন্য কিছু? আমার মনে একটা ক্ষীণ সন্দেহ হলো, এরকম ঘটনা আবার ঘটবে। ও যদি আমাকে এবং নীলুকে আবার কখনো দেখে, তাহলে আবারও তার সাদা গাড়ি নিয়ে আসবে পেছনে পেছনে। কি অসহ্য অবস্থা! ঘটলো তাই। দিন সাতেক পর সাব্বির এসে হাসি মুখে বলল, আপনারা কি বুধবার বিকালে শিশু পার্কের সামনে ফুচকা খাচ্ছিলেন? মনে নেই। আপনার পরনে ছিল একটা চেক চেক শার্ট, আর আপনার বান্ধবীর গায়ে লাল রঙের চাদর, হাতে একটা শর্টের ব্যাগ, মনে পড়েছে? হ্যাঁ, পড়েছে। আমি কিন্তু ফুচকা খাবার পর থেকে ঠিক কাটায় কাটায় 1 ঘন্টা আপনাদের ফলো করেছি। তাই নাকি? জি, এত ভালো লাগছিল আমার, ড্রাইভারকে বললাম তারা দেখতে পায় না, এমন ভাবে তাদের ফলো করো। আপনি অবশ্যই একবার পিছনে তাকিয়েছেন, কিন্তু কিছু বুঝতে পারেননি। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, নীলুর সঙ্গে থাকলে আমি একটু অন্যমনস্ক থাকি। সাব্বির গভীর আগ্রহে বলল, আচ্ছা, এলিফ্যান্ট রোডের ওই দোকানটা থেকে কি কিনলেন আপনারা? আমি তার জবাব না দিয়ে গম্ভীরভাবে বললাম, আসুন আপনার সঙ্গে নীলুর পরিচয় করিয়ে দিই। না না, তার কোনো দরকার নেই, আপনাদের দুজনকে একসঙ্গে দেখতেই আমার ভালো লাগে। কিরকম অদ্ভুত সুখী সুখী চেহারা, জানেন, আমি মাকে আপনাদের কথা বলেছি। ভালো করেছেন। আমি যে মাঝে মাঝে আপনাদের পেছনে পেছনে যাই, আপনি রাগ করেন না তো? আমি উত্তর না দিয়ে সিগারেট ধরালাম। একটা সাদা গাড়ি সর্বত্র আমাদের অনুসরণ করছে, এটা ভাবতেই মন শক্ত হয়ে যায়। সাব্বির বসে আছে আমার সামনে, তার ফর্সা কিশোরীদের মতো মুখে উত্তেজনার ছাপ, কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখ চকচক করছে, বোধহয় কেঁদেই ফেলবে। সে অনেকখানি ঝুঁকে এসে বলল, পৃথিবীর মানুষ এত সুখী কেন বলুন তো? সাব্বিরের সঙ্গে এটাই আমার শেষ দেখা, আর কখনো সে আমার কাছে আসেনি। হয়তো শরীর খুব বেশি খারাপ, ঘর থেকে বেরোতে পারছে না, কিংবা গিয়েছে বাইরে, কিংবা অন্য কিছু। গিয়ে খোঁজ নেবার মতো ইচ্ছা কখনো হয়নি। সাব্বির আর কখনো আসেনি, কিন্তু তার সাদা গাড়িটি ঠিকই অনুসরণ করেছে আমাদের। যখনই নীলু মজার একটা কিছু বলেছে, কিংবা যখনই আমার নীলুর হাত ধরতে ইচ্ছা হয়েছে, তখনই বুঝতে পেরেছি বিশাল সাদা গাড়িটা আশেপাশে কোথাও আছে। এর থেকে আমাদের আর মুক্তি নেই। নীলুর সঙ্গে শেষ পর্যন্ত আমার বিয়ে হয়নি।
যে মেয়েটিকে বিয়ে করেছি সে নীলুর মতো নয়, কিন্তু তার জন্যেও আমি প্রচণ্ডভাবে ভালোবাসা অনুভব করি। বৃষ্টির রাতে যখন হঠাৎ বাতি চলে যায়, বাইরে হাওয়ার মাতামাতি শুরু হয়, আমি গভীর আবেগে হাত রাখি তার গায়ে। তখনই মনে হয় কাছেই কোথাও সাদা গাড়িটি বৃষ্টিতে ভিজছে। চশমা পরা অসুস্থ যুবক ভুরু কুঁচকে ভাবছে, মানুষ এত সুখী কেন? শেষ হলো আজকের নিবেদন। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন, শেয়ার ও সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আবার আসবো আগামী শুক্রবার ঠিক দুপুর 3টে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। নমস্কার।